আসসালামু আলাইকুম সবাইকে আজকের সব ক্লাসে অভিনন্দন। আজকে আমরা গণিতের পোর্শন 4 এর সলভ ক্লাসে অংশগ্রহণ করব। তো আমাদের এখানে দুইটা সিকিউ কোয়েশ্চেন এবং 5টা এমসিকিউ শর্ট কোয়েশ্চেন আছে। তো আমি সিকিউ পার্ট দিয়ে শুরু করছি। আমাদের প্রথম যে কোয়েশ্চেনটা আছে, কোয়েশ্চেনটা হচ্ছে 10 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি ব্যালনের ভূমির ব্যাসার্ধ হচ্ছে 4। তো ব্যালন বা সিলিন্ডার বলতে আমরা এই আকৃতিগুলো বুঝি, যেখানে আমাদের উচ্চতাটা দেয়া আছে 10 সেন্টিমিটার আর ভূমির ব্যাসার্ধ দেয়া আছে 4 সেন্টিমিটার। এখন আমাদের কোয়েশ্চেন আছে তথ্য অনুযায়ী চিত্র অঙ্কন করতে হবে এবং ব্যালনের বা সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল অর্থাৎ কার্ভ যে সারফেসটা আছে, এই যে চারপাশের যে সারফেসটা আছে এর ক্ষেত্রফল বের করতে হবে। এখন আমরা জানি যে কোনো সিলিন্ডারের কার্ভ সারফেস অথবা বক্রতলের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে 2πr/h। যেহেতু আমাদের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র বক্রতলের ক্ষেত্রফল 2πr/h, এখানে জাস্ট আমরা ভ্যালুগুলো পুট করে দিলেই হবে। এখানে r এর ভ্যালু দেওয়া আছে আমাদের 2 ইন্টু পাই ইন্টু আর এর ভ্যালু হচ্ছে আমাদের 4 এবং হাইটটা দেওয়া আছে 10। জাস্ট ভ্যালুটা ক্যালকুলেট করলে আমাদের রেজাল্ট চলে আসবে 251.328। আচ্ছা, এখানে আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের একক এবং এই জায়গায় প্রায় লেখাটা, অর্থাৎ এখানে আমাদের এককগুলো দেয়া আছে। এটা সেন্টিমিটার আকারে দেয়া আছে, এটাও সেন্টিমিটার আকারে দেয়া আছে। তাহলে আমাদের ক্ষেত্রফল যেটা আসবে সেটাও আসবে, যেহেতু ক্ষেত্রফল এটা আসবে বর্গ সেন্টিমিটার। আবার যেহেতু এই জায়গায় আমরা পাই এর ব্যবহার করছি, পাই এর ব্যবহারটা কিন্তু আমাদের এক্সাক্ট ভ্যালু না, এটা একটা আনুমানিক ভ্যালু বা আমরা কাছাকাছি একটা ভ্যালু নিয়ে থাকি। এই জন্য আমাদের সবসময় এই আনসার গুলো কিন্তু এক্সাক্ট ভ্যালু আসে না। এই জন্য এই জায়গায় আমরা অবশ্যই প্রায় বা অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা লিখতে হবে। তাহলে এতটুকু আশা করি সবাই ক্লিয়ার। এবার আমরা এটার কমপ্লিট, আমরা খতে যাচ্ছি। আচ্ছা, এই জায়গায় কোয়েশ্চেনটা আমাদের ছিল রম্বসের পরিসীমা ও উচ্চতা নির্ণয় করো। এটা একটু ট্রেডিশনাল আমাদের বইয়ের যে অঙ্ক, এটাতে একটু চেঞ্জ আছে। তো আমাদের একটা রম্বস দেয়া আছে যেটা দুইটা কর্ণের মান দেয়া আছে, একটা হচ্ছে 80 আর আরেকটা হচ্ছে 60। যেহেতু এটা পুরোটা 80, আমরা যদি আমরা জানি কর্ণগুলো পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। ধরে নিচ্ছি এই জায়গায় ও বিন্দুতে এরা সমকোণে সমদ্বিখণ্ডিত করে। সো এটা পুরোটা যদি 80 হয়, এটা হবে 40, এটা হবে 40, আর এটা যেহেতু 60, এটা হবে 30 আর এটাও হবে 30। এতটুকু তো সবাই ক্লিয়ার? এখন আমাদের যেহেতু এটা সমকোণে সমদ্বিখণ্ডিত, আমরা চাইলে এটাও 90 ডিগ্রি, প্রত্যেকটা কোণই 90 ডিগ্রি। সো আমরা যে কোনো একটা বাহুটা বের করে নিতে পারি। 90 ডিগ্রি হলে এটা কি ধরনের ত্রিভুজ তৈরি হয়? একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়, সমকোণী বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তখন আমাদের এই অতিভুজটার মানটাই হচ্ছে আমাদের রম্বসের একটা বাহু, অর্থাৎ হাইপোটেনাসটা হচ্ছে আমাদের রম্বসের একটা বাহু। সো এখান থেকে আমরা যে পিথাগোরাসের যে উপপাদ্যটা আছে, তাহলে আমি মূল থিমটাই লিখছি। এখানে আমাদের যে ত্রিভুজ এ ও বি, এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজে যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে যে এবি স্কোয়ার, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ এ ও স্কোয়ার প্লাস বিও স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা যদি এ বি এর ভ্যালুটা বের করি, রুট ওভার অফ এ ও এর ভ্যালুটা কত আমাদের 30 স্কোয়ার আর বিও এর ভ্যালুটা হচ্ছে 40 স্কোয়ার। এটা এবার যদি আমরা ক্যালকুলেট করি, দেখো তো আমাদের এখানে কত আসে। 3 আর 4 হলে এটা আসবে 5, অর্থাৎ 50 সেন্টিমিটার। তার মানে আমাদের কর্ণগুলো জানা থাকলে আমরা বাহুগুলোর দৈর্ঘ্য ওইভাবে বের করতে পারি, যার মাধ্যমে আমরা একটা বাহু পেয়েছি কত
50 সেন্টিমিটার। আর রম্বসের ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে আমরা চারটা বাহুই সমান। সো এবি এর মান যদি 50 হয় সবগুলোই 50 করে হবে। সো এটা পরিসীমা চাইছে আমাদের, তাহলে পরিসীমা হচ্ছে 4 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য। তাহলে আমাদের এটা যেহেতু এক বাহু 50, যেহেতু 4 দ্বারা গুণ করলে আমরা এখানে পাচ্ছি 200 সেন্টিমিটার। এরপরের পার্টে এসে আমরা এই জায়গায় এই রম্বসটার উচ্চতা বের করতে হবে। তো এই ক্ষেত্রে রম্বসটাকে যদি আমরা দুইটা অংশে ভাগ করে নিই, এই যে দুইটা বড় বড় ত্রিভুজ, একটা হচ্ছে এবিসি আর একটা হচ্ছে এসিডি। এখন এই ত্রিভুজের উচ্চতা যেটা হবে সেটাই কিন্তু আমাদের রম্বসের উচ্চতা। এই জন্য আমরা আগে রম্বস থেকে ত্রিভুজের দিকে কনভার্ট করব পুরো ক্ষেত্রফলটাকে, কারণ এই ক্ষেত্রফলটা এই ত্রিভুজ আর এই ত্রিভুজের ক্ষেত্রফল দুইটাই কিন্তু সেম হবে। তো আমরা জানি যে রম্বসের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল মাল্টিপ্লিকেশন অফ ডায়াগোনাল। তাহলে প্রথম ডায়াগোনাল বা কর্ণটা কি দেওয়া আছে, d1 ইন্টু d2। তাহলে হাফ ইন্টু d1 এর ভ্যালুটা হচ্ছে আমাদের 80 আর d2 এর ভ্যালুটা হচ্ছে আমাদের 60। তার মানে এটা হচ্ছে ক্যালকুলেট করলে আমাদের আসবে, এটা দেখো তো একটু ক্যালকুলেট করে। হ্যাঁ, এটা কত দেয়া আছে, এককগুলো আমাদের দেয়া আছে মিটারে, মেবি হ্যাঁ সেন্টিমিটারে আছে, তাহলে এটা হবে বর্গ সেন্টিমিটার। তাহলে এটা যদি আমাদের রম্বসের ক্ষেত্রফল যদি 2400 বর্গ সেন্টিমিটার হয়, তাহলে আমাদের এই ত্রিভুজটার ক্ষেত্রফল হবে তার হাফ বা অর্ধেক, তাই না? তাহলে যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, এখন ত্রিভুজ এবিসি যে ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা বা বেজ ইন্টু হাইট। তাহলে এটার ভূমি বা বেজ হচ্ছে বিসি ইন্টু হাইট হচ্ছে কত আমাদের এ এম। তাহলে এই ক্ষেত্রফলটা কতটুকু হবে, পুরো যে ক্ষেত্রফলটা আছে সেটার হাফ। তাহলে পুরো ক্ষেত্রফলটা আছে আমাদের 2400 আর সেটার হাফ হচ্ছে 1200। তাহলে এই জায়গায় আমরা 2400, তাহলে এটা ক্যালকুলেট করলে দেখো তো, এই জায়গায় হাফ এবং হাফ যদি ক্যান্সেল করে দিই আমরা, তাহলে এই জায়গায় পাচ্ছি আমরা বিসি আর ইন্টু এ এম ইকুয়াল, এটা যদি হাফ হাফ যেহেতু ক্যান্সেল করেছি এখানে থাকবে আমাদের 2400। ওকে, এখন জাস্ট আমরা যেহেতু এ এম এর মানটাই হচ্ছে উচ্চতা, এই এ এম এর মানটা যদি আমরা বের করি তাহলে আমাদের আনসারটা চলে আসবে। তাহলে সুতরাং এখানে এ এম ইকুয়াল 2400 ডিভাইডেড বাই বিসি, আর বিসি এর ভ্যালুটা কত দেওয়া আছে আমাদের 50। তাহলে 50 যদি আমরা পুট করে দেই, সুতরাং এ এম ইকুয়াল টু 48 সেন্টিমিটার। ওকে, আশা করি এটাও পারবো আমরা সবাই। যে পরবর্তী কোয়েশ্চেনটা সেটা হচ্ছে সি, এটাও খুব সহজ একটা কোয়েশ্চেন। আচ্ছা, এই কোয়েশ্চেনে আমাদের দুটো ব্যালনের কথা বলা আছে, একটা হচ্ছে আমাদের উদ্দীপকে আছে আর একটা ইনফরমেশন আমাদের কোয়েশ্চেনেই দেয়া আছে। বলা আছে যে ব্যালনের বক্রতলের ক্ষেত্রফল, যে ব্যালনটার বক্রতল বলতে আমরা চারদিকের যে অংশটুকু আছে এইটুকু ক্ষেত্রফল বা কার্ভ সারফেস। তাহলে ব্যালনের আমরা ভূমি ধরে নিচ্ছি ভূমির ব্যাসার্ধ, সেটা আমরা আর ধরে নিলাম, আর ব্যালনের উচ্চতা যেটা সেটা আমরা এইচ ধরে নিয়েছি, যদিও আমাদের ফিগারে দেয়া আছে তারপর আমরা ধরে নিয়েছি। তাহলে আমাদের সূত্র বা প্রশ্ন মতে বা শর্ত মতে যে কোনো ভাবে লেখা যায়। তাহলে প্রশ্ন মতে আমাদের কি দেয়া আছে এখানে, বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফলের সূত্র একটু আগে আমরা লিখেছি, বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ।
তাহলে যে 2 পাই আর এইচ এটার ক্ষেত্রফল হচ্ছে 100। আবার আমাদের যে সিলিন্ডার বা ব্যালনের আয়তন দেয়া আছে, আয়তনের ফর্মুলা হচ্ছে আমাদের পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল 150। এটাকে ধরলাম ইকুয়েশন 1, এটাকে ধরলাম আমরা ইকুয়েশন 2। এখন আমরা এই জায়গাটা থেকে আর এবং এইচ এর মানটা বের করতে হবে, তাহলেই আমরা এই পুরো সিলিন্ডার সম্পর্কে আইডিয়া পাবো। সো এই জায়গায় আমরা 2 নংকে 1 নং দ্বারা যদি আমরা ডিভাইড করি, তাহলে উপরে থাকবে পাই আর স্কোয়ার এইচ, নিচে থাকবে 2 পাই আর এইচ ইকুয়াল 150 ডিভাইডেড বাই 100। তাহলে এই জায়গায় আমরা যদি দেখো তো এই এইচ এইচ ক্যান্সেল হয়ে যায়, পাই পাই ক্যান্সেল হয়ে যায়, আর আর ক্যান্সেল হয়ে যায়, থাকবে নিচে শুধু 2। তার মানে আর বাই 2। 150 কে 100 দ্বারা ডিভাইড করলে থাকবে 1.5। তাহলে 2টা ওইদিকে মাল্টিপ্লাই করলে আর ইকুয়াল 1.5 ইন্টু 2 হচ্ছে কত? 3। তার মানে আর এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম, অর্থাৎ আমাদের যে সিলিন্ডারটা আছে সেটার আমরা উচ্চতা পেলাম। এখন আমরা এই আর এর ভ্যালুটা যদি ব্যাসার্ধ পেলাম, এই জায়গায় আর এর ভ্যালুটা নিয়ে এখন আমরা এটা অথবা এটা যে কোনো একটাতে বসালে আমরা উচ্চতাটা পাবো। তাহলে আমরা 1 নং এই বসাই, 1 নং এ আর এর মান বসিয়ে পাই। তাহলে এখানে যদি আর এর মানটা বসাই, 2 আর এর মান 2 ইন্টু পাই ইন্টু 3 ইন্টু এইচ ইকুয়াল 100। তাহলে সুতরাং এইচ ইকুয়াল 100 ডিভাইড বাই 3 দুগুণে এখানে 6 পাই, এখানে ক্যালকুলেট করলে আমরা এইচ ইকুয়াল আসবে 5.3। হ্যাঁ, 5.305 এরকম কিছু একটা ভ্যালু। তবে আমরা এই জায়গায় এখনো কিন্তু প্রায় লিখছি না, এটাও কিন্তু আনুমানিক ভ্যালু। আমরা একদম ফাইনালি আনসারে গিয়ে মূলত উত্তরগুলো যেহেতু এক্সাক্ট না, আমরা কিন্তু প্রায় লিখতে হবে উত্তরে গিয়ে। এই মাঝের লেখাটা ইম্পর্টেন্ট না, তবে লিখতে পারো। ওকে, যেহেতু আমরা এটা পেয়ে গেলাম, তাহলে তুলনা করতে বলেছে বা পার্থক্য জানতে চাইছে কোনটার, উদ্দীপকেরটার সাথে এটা। যেহেতু আমরা এখানে এইচও জেনে গেলাম, আরও জেনে গেলাম, এটার কি চাইছে? সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল বা সারফেস এরিয়া। সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র কি? সম্পূর্ণ পৃষ্ঠ বলতে এখানে 3টা পৃষ্ঠ আছে। একটা হচ্ছে উপরের এই পৃষ্ঠ, এটা একটা বৃত্ত, এটা হচ্ছে পাই আর স্কোয়ার। এই জায়গায় আরেকটা বৃত্ত আছে, এটাও পাই আর স্কোয়ার। আর যে আমরা বক্রতল যেটা বলেছি বা কার্ভ সারফেস, সেটা ছিল 2 পাই আর এইচ। তাহলে এই 3টা যদি আমরা যোগ করি, টোটাল হচ্ছে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল আসবে। তাহলে ব্যালনের বা সিলিন্ডারের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল, সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল, তাহলে আমরা এটা হচ্ছে দ্বিতীয় ব্যালন যেটা আমাদের উদ্দীপকে দেওয়া আছে। আচ্ছা, ওটা আমরা পরে আলাদা করে নেব। তাহলে এটা হচ্ছে 2 পাই আর এইচ প্লাস পাই আর স্কোয়ার 2 বার, তার মানে 2 পাই আর স্কোয়ার। ওকে, অথবা ফর্মুলাটাকে এখান থেকে 2 পাই আর কমন নিয়ে আর প্লাস এইচ, ডিরেক্টলি বইয়ে এই ফর্মুলাটাও আছে, এটাও ইউজ করা যেতে পারে। এখানে জাস্ট আমরা ভ্যালুগুলো বসিয়ে দেব। 2 ইন্টু 3.1416, আর এর ভ্যালু দেওয়া আছে আমাদের 3, আর এখানে যদি 3 প্লাস এইচ এর ভ্যালু 5.305। এটা পুরোটা ক্যালকুলেট করলে আমাদের একটা রেজাল্ট আসবে। আমাদের রেজাল্টটা হচ্ছে 156.55 বর্গ সেন্টিমিটার। তাহলে একটার ক্ষেত্রে আমরা যদি এইটা পাই, আর আরেকটা ভ্যালু যেটা প্রশ্নেই দেওয়া ছিল, যেটা হচ্ছে ভূমির ব্যাসার্ধ ছিল কত? 4, আর উচ্চতা কত ছিল? 10। এই দুইটা ভ্যালু আবার যদি এই ফর্মুলাতে বসাই, আমরা আরেকটা কি পাবো? সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল পাবো। তাহলে এবার হচ্ছে উদ্দীপকের ব্যালনের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কি হবে তখন?
টু পাই আর ইন্টু আর প্লাস এইচ, এটা ছিল না ফর্মুলা? তো সেটার ক্ষেত্রে আমরা চাইলে প্রাইম ইউজ করতে পারি, তারপরও খুব বেশি নেসেসারি না। এই জায়গায় টু ইন্টু পাই এর ভ্যালু কত বলতো? 3.1416, আর আর এর ভ্যালুটা হচ্ছে আমাদের এখানে দেয়া আছে 4, আর এই জায়গায় 4 প্লাস উচ্চতাটা দেয়া আছে 10। এটা পুরোটা ক্যালকুলেট করলে আমাদের 351 বা এরকম কিছু একটা আসবে। তো এখন তোমরা ক্যালকুলেটর সলভ করলে এটা ভ্যালুটা পাবা, তখন ওটা হচ্ছে, হ্যাঁ আমার কাছেও আছে, 351.859 বর্গ সেন্টিমিটার। এখন আমাদের এই যে 156 এবং 351 এই দুইটার মাইনাস করলে আমরা পাবো 195.309 বর্গ সেন্টিমিটার। এবং আমাদের এই তখন গিয়ে উত্তরে কিন্তু অবশ্যই লিখতে হবে, তাহলে পার্থক্য চাইছে এখানে আমাদের, পার্থক্য হবে 351.859 মাইনাস 156.55 বর্গ সেন্টিমিটার, আর আমাদের আনসারটা আসবে 195.309 বর্গ সেন্টিমিটার। আর উত্তরে অবশ্যই এখানে প্রায় লিখতে হবে। ওকে, এবার আমাদের 2 নম্বর যে প্রশ্নটা আছে পরিসংখ্যান, এটা খুবই সহজ একটা প্রশ্ন এবং তোমরা কিন্তু পরীক্ষায় সবচেয়ে অ্যাডভান্টেজ পাবে এই চ্যাপ্টারটাতে। তো 2টা কোশ্চেনই আনসার করার সুযোগ থাকবে এটাতে, অর্থাৎ তুমি চাইলে পরিসংখ্যান থেকেই 2টা প্রশ্ন ফাইনালি আনসার করতে পারবে। ওকে, তারপর এখানে আমাদের কোশ্চেন দেওয়া ছিল ক্রমযোজিত গণসংখ্যা, আমাদের একটা চার্ট দেওয়া আছে, টেবিল দেওয়া আছে, ওখান থেকে ক্রমযোজিত গণসংখ্যা নিবেশন সারণী আমাদের লাগবে। তো এই ক্রমযোজিত মানে কি? সেটা হচ্ছে আমাদের প্রথমে শ্রেণী ব্যাপ্তি দেয়া আছে বা ক্লাস ইন্টারভ্যাল, তারপর দেয়া আছে আমাদের গণসংখ্যা, এই দুইটা জিনিস তথ্যে দেয়া আছে। তো আমরা এখান থেকে বের করব হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা বা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তো এই জায়গাটাতে আমাদের শ্রেণীব্যাপ্তিগুলো আমি আর লিখছি না যেহেতু কোশ্চেনে আছে। এখানে গণসংখ্যা দেওয়া আছে, একটা আছে 5, 15, 20, 16, 3। তাহলে ক্রমযোজিত মানে আমি একটার সাথে একটা যোগ করে করে লিখবো। প্রথমে আমাদের গণসংখ্যা আছে 5, এটার সাথে এটা প্লাস করলে আমরা পাবো 20, এটার সাথে পরেরটা প্লাস করলে পাবো 40, 40 এর সাথে 16 প্লাস করলে পাবো আমরা 56, এটার সাথে আবার 3 প্লাস করলে পাবো 59। তাহলে ওভারঅল এখানে শ্রেণীব্যাপ্তিগুলো যেগুলো আছে এগুলো যদি আমরা এখন লিখি, আমাদের যে চার্টটা তৈরি হবে এটা হচ্ছে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা বা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। পরবর্তী আমাদের যে দ্বিতীয় যে কোশ্চেনটা আছে খতে, কোশ্চেনে কিন্তু দেয়া আছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। অনেকে কিন্তু আমরা সরাসরি পদ্ধতিতে করেছি, এটা কিন্তু হবে না। কোশ্চেনে যদি শুধু গড় উল্লেখ থাকে তুমি তো যে কোনো পদ্ধতিতে করতে পারবে, কিন্তু সংক্ষিপ্ত পদ্ধতিতে যদি লেখা থাকে তোমাকে ওটাই করতে হবে। ওকে, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের ফর্মুলাটা হচ্ছে আমরা জানি গড় সমান a প্লাস সামেশন অফ FI/UI ডিভাইডেড বাই n ইন্টু h। সো এই চার্ট থেকে আমি দেখব কিভাবে এই প্রত্যেকটা ভ্যালু আমরা বের করতে পারি। আমাদের যে চার্টটা আছে, জাস্ট আমি থিমটা বলে যাব, পুরো চার্টটা আমি লিখছি না এখানে। প্রথমে আমাদের শ্রেণীব্যাপ্তি দেওয়া ছিল, টোটাল এখানে আমাদের 5টা কলাম লাগবে। টোটাল এই 5টা কলামের নামগুলো আমি দিয়ে দিচ্ছি। প্রথমে লাগবে শ্রেণীব্যাপ্তি, তারপর লাগবে আমাদের শ্রেণীর মধ্যমান,
তারপর লাগবে আমাদের গণসংখ্যা, তারপর লাগবে হচ্ছে ধাপ বিচ্যুতি, তারপরে লাগবে হচ্ছে দুইটার গুণফল। অর্থাৎ fi ui। এখানে আমাদের মধ্যমানকে আমরা xi দ্বারা প্রকাশ করি, গণসংখ্যাকে আমরা fi দ্বারা প্রকাশ করি, ধাপ বিচ্যুতিকে আমরা ui দ্বারা প্রকাশ করি। যেখানে আমাদের ui এর ফর্মুলাটা দেয়া আছে সেটা হচ্ছে xi মাইনাস a ডিভাইডেড বাই h। আবার এই fi এবং ui এই দুইটা কলামের গুণফলটা হচ্ছে fi ইন্টু ui। এই পাঁচটা আমাদের কলাম কাজে লাগবে আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে। প্রথমে আমাদের শ্রেণীব্যাপ্তিটা দেয়া আছে 11 থেকে 20, পরেরটা দেয়া আছে 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60। আর গণসংখ্যাগুলো দেয়া আছে এতে 5, 15, 20, 16 and 3। বাকি জিনিসগুলো আমরা এখান থেকে বের করে নিতে হবে। তো মধ্যমান হচ্ছে আমাদের এখানে যে সর্বনিম্ন এবং এখানে সর্বোচ্চ মান আছে এই দুইটার গড় বা অ্যাভারেজ যদি করি আমরা, এই দুইটা যদি আমরা প্লাস করি 11 প্লাস 20 ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে আমাদের হবে 31। 31কে 2 দ্বারা ডিভাইড করলে 15.5। তাহলে প্রত্যেকটা যেহেতু আমাদের দেখো এখানে নাম্বারের ডিফারেন্স 10, এখানেও 10 10 ডিফারেন্স হবে। পরেরগুলো কত হবে 25.5, 35.5, 45.5 and 55.5। এরপরে আমাদের ধাপ বিচ্যুতি বা স্টেপ ডেভিয়েশন যেটা, সেটা হচ্ছে আমরা সবার আগে যে কোনো একটাকে এ বা অনুমিত গড় বা আমরা যে কোনো একটা গড় অ্যাজিউম করে নেব। তো সেটা হচ্ছে আমরা যে কোনো একটা ধরতে পারি, তবে জেনারেলি আমরা মাঝামাঝি মানগুলো ধরবো এবং সেটার ক্ষেত্রে সর্বোচ্চ গণসংখ্যা ধরলে একদম বেশিরভাগ অ্যাকুরেট আনসার আসে। তো এই ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি গণসংখ্যা এবং মাঝামাঝি সংখ্যা আছে 35.5, এটাকে আমরা এ ধরে নিব। তবে তোমরা চাইলে 25.5 বা 45.5 ধরে বললেও আনসার কাছাকাছি আসবে। তো এটা যদি আমাদের এ হয় তার মানে এখানে 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 অনেকেই কিন্তু আমরা বর্ণনাগুলো লিখিনি, এ ইকুয়াল এরকম ভ্যালুগুলো দেখাইতে হবে 35.5। তারপরে হচ্ছে এই বরাবর আমাদের স্টেপ ডেভিয়েশন থাকবে 0 থাকবে। যদিও আমাদের ফর্মুলায় বসালে প্রত্যেকটা ভ্যালুগুলো আমরা কিন্তু বের করা যায়, কিন্তু যেহেতু প্রত্যেকটা ডিফারেন্স এখানে আমাদের সমান, এই জায়গাটাতে আমরা জাস্ট ভ্যালুগুলো উপরের দিকে মাইনাস আর নিচের দিকে প্লাস আকারে লিখলেও আমাদের রেজাল্টগুলো পেয়ে যাব। তো এই জায়গাটাতে আমাদের উপরের দিকে হবে -1, -2, এভাবে যতগুলো সংখ্যা থাকবে যেতে থাকবে, নিচের দিকেও 1 2 এভাবে নাম্বারগুলো যেতে থাকবে। তারপরে তোমরা যদি বের করতে চাও এই ফর্মুলাতে দিয়ে ভ্যালুগুলোর মান বসালেই আমরা এই জিনিসগুলো পেয়ে যাব। তারপর আমরা গণসংখ্যা এবং ধাপ বিচ্যুতি এই দুইটা গুণ করব। তো এই দুইটা যদি আমরা এখন গুণ করি, আমাদের যে রেজাল্টগুলো আসবে এখানে আসবে হচ্ছে -10, -15, 16, 6। তাহলে এই গণসংখ্যা যেগুলো আছে এগুলোর যে যোগফল সেটা হচ্ছে আমাদের n ইকুয়াল, আমরা একটু আগে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি থেকে পেয়েছিলাম 59, আর এই দুইটার মাল্টিপ্লিকেশন অর্থাৎ সামেশন অফ fi ui ইকুয়াল টু হচ্ছে -3 হবে এগুলো সবগুলো যোগ করলে। তাহলে সেই জায়গায় এসে আমরা যদি বসাই n ইকুয়াল টু 59 সামেশন অফ fi ui ইকুয়াল -3 এবং আমাদের h মানে ডিফারেন্স, এখান থেকে এখানকার ডিফারেন্স কত আমাদের 10, কারণ হচ্ছে 11 থেকে 20 পর্যন্ত আমরা যদি কাউন্ট করি সেটা পাবো হচ্ছে 10। এখন আমাদের জাস্ট এই ফর্মুলায় এই ভ্যালুগুলো যদি আমরা পুট করে দেই তাহলে আমাদের গড় x বার ইকুয়াল আমাদের আসবে, আমি জাস্ট রেজাল্টটা লিখছি, জাস্ট তোমরা ভ্যালুটা বসিয়ে দিবে। তাহলে এখানে আমাদের রেজাল্ট আসবে
34.99 এবং আমাদের গড় মধ্যক প্রচুরক সব ক্ষেত্রে এই জিনিসটা লেখা বাধ্যতামূলক, প্রায় লিখতে হবে। ওকে, এবার আমাদের দুইটা কোশ্চেন শেষ, এবার আমরা শর্ট কোশ্চেন গুলো সলভ করব। আমাদের যে 1 নম্বর কোশ্চেনটা আছে সেটা হচ্ছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেয়া আছে 768 বর্গ, এখানে আমাদের 1 নম্বর প্রশ্নে দেওয়া আছে একটি ঘনকের কি দেওয়া আছে, পৃষ্ঠতলের ক্ষেত্রফল, অর্থাৎ 6টা পৃষ্ঠ আছে, ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে আমাদের 6a স্কয়ার, এটার ভ্যালু দেওয়া আছে 768 বর্গ মিটার। তাহলে বলা আছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এখান থেকে আমরা ঘনকের একটা বাহু বের করে নেই, এখান থেকে a স্কয়ার ইকুয়াল হচ্ছে 768 ডিভাইডেড বাই 6, আবার a ইকুয়াল এটাকে ক্যালকুলেট করলে আমাদের আসবে 128, এটাকে স্কয়ার রুট করলে আমরা রুট ওভার পাচ্ছি। যেহেতু ঘনকের এক বাহু ঋণাত্মক হতে পারে না, আমরা স্কয়ার রুট করলে প্লাস মাইনাস দিচ্ছি না, সুতরাং আমরা এখান থেকে a এর ভ্যালুটা কত পাবো, এর ভ্যালুটা পাবো আমরা এটা ক্যালকুলেট করে নেবে ক্যালকুলেটরে, যেহেতু আমার কাছে, হ্যাঁ। এরপর আমরা এটার উভয় পক্ষে আমরা কর্ণ কি জানি বলতো, √3a না। এখন আমরা বোথ সাইডে যদি √3 দ্বারা মাল্টিপ্লাই করে দিই, তাহলে √3 ইন্টু a আর এদিকে √128 ইন্টু √3, এটা ক্যালকুলেট করলে আমাদের রেজাল্ট চলে আসবে 19.596 এত মিটার। আবার এই জায়গায় কি লিখতে হবে, প্রায় লিখতে হবে, অর্থাৎ আমরা √3a যেটা কর্ণের দৈর্ঘ্য এই ভ্যালুটাই আমরা বের করতে হবে। তারপর পরবর্তী যে কোশ্চেনটা দেয়া ছিল, বলা আছে $220 মিটার পরিধি বিশিষ্ট বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্র, অর্থাৎ আমাদের একটা বৃত্ত দেয়া থাকবে যেটার পরিধি হচ্ছে 220 সেন্টিমিটার, আর এটার ক্ষেত্রে আমরা বের করতে হবে বাহুর দৈর্ঘ্য। এই যে আমাদের যে বর্গক্ষেত্রটা আছে এটার বাহুর দৈর্ঘ্য, এটাকে আমরা x ধরে নিচ্ছি। তাহলে এখান থেকে আমরা বের করব x এর মান। তো এটার পরিধি যেহেতু 2πr, বৃত্তের ব্যাসার্ধটা আমি যদি r ধরে নিই, তাহলে এটা যদি r হয় এটাও r 2 নম্বরে, তাহলে বৃত্তের ব্যাসার্ধ যেটা, যদি বৃত্তের ব্যাসার্ধ যদি r হয়, তাহলে আমরা জানি 2πr, এটার ভ্যালু হচ্ছে 220। এখান থেকে যেটা এটা আর হলে পুরোটা কি ব্যাস বা ডায়ামিটার, সেটা হচ্ছে 2r। তাহলে 2r যেটা, এটাই হচ্ছে বর্গের বা স্কয়ারের যে কর্ণটা, ডায়াগোনালটা। তো এখানে যে 2rটা আমরা বের করে নিচ্ছি 220/π, তার মানে এটাই হচ্ছে আমাদের যে বর্গটা আছে এটার কর্ণ হবে, কর্ণের দৈর্ঘ্য। এখন আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এটা যদি ভূমি হয়, এটা যদি লম্ব হয়, এই অতিভুজের মান জানা আছে, তাহলে শর্ত মতে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে x স্কয়ার প্লাস x স্কয়ার সমান হচ্ছে এটা কি অতিভুজ, অতিভুজটা আছে 220 ডিভাইডেড বাই পাই স্কয়ার। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেট করলে এখানে x এর ভ্যালুটা পেয়ে যাব, x এর ভ্যালুটা আসবে আমাদের
49 পয়েন্ট সামথিং আসবে সম্ভবত। হ্যাঁ, 49.52 মিটার। এটাও আশা করি ক্যালকুলেট করতে পারবে এইটুকু অংশ। তারপর আমাদের যে 3 নাম্বার যে কোয়েশ্চেনটা আছে সেখানে কি দেওয়া আছে, এখানে একটা অষ্টভুজ দেওয়া আছে বা অক্টাগন। সেটা কেমন, 8টা সাইড থাকবে এটার। এটা কিন্তু একটা রেগুলার অক্টাগন, প্রত্যেকটা সাইড ইকুয়াল হবে। তাহলে এই অক্টাগনের ক্ষেত্রে কি কোশ্চেন দেওয়া আছে, কৌণিক বিন্দুর দূরত্ব অর্থাৎ কেন্দ্র হতে, এই যে এই কেন্দ্র হতে কোনো একদিকে কৌণিক বিন্দুর দূরত্ব দেওয়া আছে 1.5 মিটার, সরি 1.2 মিটার দেওয়া আছে। তো এখানে টোটাল, এখানে আমাদের টোটাল কয়টা ত্রিভুজ তৈরি হবে, 8টা ত্রিভুজ তৈরি হবে। এই জন্য আমরা যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে 8 দ্বারা গুণ করে দিলে পুরোটার ক্ষেত্রফল পেয়ে যাব। এটা যদি আমি ও ধরে নেই, এটা যদি এ বি সি ডি ই এফ জি এইচ হচ্ছে আমাদের একটা অক্টাগন। এখানে শুধুমাত্র আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করব, মানে যেটা ত্রিভুজ ও এ বি, যেখানে কৌণিক বিন্দু এটা কেন্দ্র ছিল, এখানে এই কৌণিক দূরত্বটা হচ্ছে 1.2, এদিকের দূরত্বটাও সেম হবে 1.2, আর এই অ্যাঙ্গেলটা আমরা বের করতে পারলেই হলো। তাহলে যেহেতু এখানে সবগুলো সমান, টোটাল 360 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, তাহলে আমাদের এ ও বি যে অ্যাঙ্গেলটা হবে টোটাল 360 ডিগ্রি এর 8 ভাগের 1 ভাগ। তাহলে এখানে 360 ডিভাইডেড বাই 8 ইকুয়াল হচ্ছে 45 ডিগ্রি। আমরা এই অ্যাঙ্গেলটা জানি, এটা হচ্ছে আমাদের, আমরা পেলাম 45 ডিগ্রি। সো আমরা যদি অ্যাঙ্গেল এবং দুইটা সাইড জানা থাকে, যে ত্রিভুজের এ ও বি এর ক্ষেত্রফল হাফ অফ এ বি সাইন থিটা, এ বি সাইন থিটা, তাহলে এই ফর্মুলা অনুযায়ী এর মান এবং বি এর মান দুইটাই হচ্ছে আমাদের 1.2, আবার সাইন থিটা, থিটার মান হচ্ছে এখানে আমাদের 45 ডিগ্রি। এটা ক্যালকুলেট করলে আমাদের আসবে 0. কিছু একটা আসবে, তোমরা ক্যালকুলেট করে নিবে। আমি পুরোটার ক্ষেত্রফল আমার কাছে আছে এখানে, এই জন্য লিখে দিচ্ছি। তাহলে পুরোটার ক্ষেত্রফল হচ্ছে এই ক্ষেত্রফল ইন্টু 8। তাহলে পুরো যে অষ্টভুজের ক্ষেত্রফল, এই যে ত্রিভুজ এ ও বি যেটা, এটার 8 গুণ, 8 ইন্টু ট্রায়াঙ্গেল এ ও বি, এটা পুরো ক্যালকুলেটরে চাপ দিলে আমাদের রেজাল্ট আসবে 4.07 বর্গ মিটার প্রায়। যেহেতু এখানে আমরা এখানে অ্যাপ্রক্সিমেট ভ্যালুগুলো ইউজ করেছি। ওকে, পরবর্তীতে আমাদের আছে সেন্ট্রাল টেন্ডেন্সি বা কেন্দ্রীয় প্রবণতা। 4 নাম্বার কোয়েশ্চেন যেটা আছে সেটা হচ্ছে আমাদের যে তথ্য বা উপাত্তগুলো দেয়া থাকে ওগুলোকে যদি আমরা মানের ক্রম অনুসারে সাজাই, ধরো 2, 3, 10, 9, 11, এই যে ডিফারেন্ট ভ্যালুগুলো যখন আমরা মানের ক্রম অনুসারে সাজাই, তখন আমাদের যে মান, এই মানগুলো কোনো একটা নির্দিষ্ট মানের কেন্দ্রের দিকে অলওয়েজ কেন্দ্রীভূত হয়। এটা একটা সার্টেন পয়েন্ট। যেমন ধরো এখানে এই 2 এর সাথে এই 10 এর কিন্তু ডিফারেন্সটা অনেক বেশি। এখন আমরা যদি হিসেব করি, দেখো তো এখানে কিন্তু সবগুলো বড় মানগুলো একটা নির্দিষ্ট মানের কাছাকাছি, সেটা হতে পারে 10, এটা হতে পারে 9, এটার চারপাশে কেন্দ্র করে অন্য মানগুলো পঞ্জীভূত হচ্ছে। এটাই হচ্ছে আমার সেন্ট্রাল টেন্ডেন্সি বা কেন্দ্রীয় প্রবণতা। এটা পরিমাপ করি আমরা 3 ভাবে, একটা হচ্ছে গড়, আরেকটা হচ্ছে মধ্যক, আরেকটা হচ্ছে প্রচুরক। এই জন্যই কিন্তু আমাদের যে মানগুলো গড়, মধ্যক, প্রচুরকগুলো সবসময় মাঝামাঝির দিকে আসে। যেমন আমাদের যে প্রশ্নটা দেওয়া ছিল ওখানে কিন্তু আমাদের গড়ের মান, মধ্যকের মানগুলো কেমন ছিল, সবগুলো 35 পয়েন্ট, 34 পয়েন্ট, 36 পয়েন্ট, অর্থাৎ একটা ফিক্সড ভ্যালুর আশেপাশে আমরা মানগুলো যে পাই সেটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় প্রবণতা। এরপরে ভেরি লাস্ট কোয়েশ্চেন, সেটা দেয়া আছে, আমাদের অনেকগুলো তথ্য বা ডেটা শ্রেণী দেয়া আছে। এখান থেকে আমাদের
এগুলাকে টেবুলেটেড করতে হবে, অর্থাৎ গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে হবে। গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করার জন্য সবার আগে আমাদের শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হয়। শ্রেণী সংখ্যা নির্ণয় করার জন্য আমাদের হাইয়েস্ট ভ্যালু অর্থাৎ পরিসরটা লাগবে বা রেঞ্জ। পরিসর হচ্ছে আমাদের হাইয়েস্ট ভ্যালু। হাইয়েস্ট ভ্যালু এখানে কত দেওয়া আছে? 99, আর লোয়েস্ট ভ্যালু দেওয়া আছে 61 প্লাস 1। এটা হচ্ছে আমাদের ফর্মুলা, হাইয়েস্ট মাইনাস লোয়েস্ট প্লাস 1। এখান থেকে আমরা পাচ্ছি 39। তো এখানে আমাদের আবার ক্লাস ইন্টারভেলটা দেওয়া আছে কত? 10 দেওয়া আছে কোশ্চেনে। যদি আমাদের সলিউশন শিটে 5 দিয়ে করা আছে, আমাদের কোশ্চেনে ছিল শ্রেণী ব্যবধান, যেটা কত দেওয়া আছে? 10। তাহলে আমাদের সুতরাং শ্রেণীর সংখ্যা কত হবে? শ্রেণীর সংখ্যা হবে পরিসর ডিভাইডেড বাই শ্রেণী ব্যবধান। এটা ক্যালকুলেট করলে আমাদের আসবে 3.9। এটাকে এই জায়গায় অ্যাপ্রক্সিমেট চিহ্ন দিতে হবে, কিন্তু 4 লিখতে পারি আমরা। তার মানে আমাদের 4টা শ্রেণী সংখ্যা লাগবে। এবার 4টা শ্রেণী সংখ্যাকে শ্রেণী ব্যবধান 10 ধরে, অর্থাৎ আমাদের স্টার্ট করতে হবে 61 থেকে। এই 61 থেকে 10 ডিফারেন্স করলে হবে 70, এরপরে 71 থেকে হচ্ছে 80। এবার সে অনুযায়ী আমরা সংখ্যাগুলোকে এখানে ট্যালি বসিয়ে টোটাল নাম্বার, যে ফ্রিকোয়েন্সি বা গণসংখ্যাটা বের করলেই যে ইয়েটা আসবে, সারণীটা আসবে, সেটা হচ্ছে আমাদের গণসংখ্যার সারণী। আশা করি সবাই বুঝতে পেরেছো।